তাহলে আমরা প্রথমে আজকে যেটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ক্রোমোজোম। একবারে ফার্স্ট দেখো, লক্ষ্য করো ক্রোমোজোম কি, মন দিয়ে শোন। আগে ক্রোমোজোম জানার আগে আমাদেরকে অতগুলো জিনিস জানতে হবে। আগে হচ্ছে কি দুটো সেল সম্বন্ধে আগে আইডিয়া করতে হবে। একটাকে বলছি আমরা ইউক্যারিওটিক কোষ, আর একটাকে বলবো কি প্রোক্যারিওটিক কোষ। ধরো ব্যাকটেরিয়ার একটা কোষ দেখতে পেলাম, সেই প্রোক্যারিওটিক কোষ লক্ষ্য করো। তাহলে এটাকে বলছি আমরা কি কোষ? ইউক্যারিওটিক কোষ। আর এটাকে বলছি আমরা কি প্রোক্যারিওটিক কোষ। দুটোর মধ্যে কি পার্থক্য আছে দেখো তো। না, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে এটা হচ্ছে তার কি নিউক্লিয়াস, এটার নাম হচ্ছে কি নিউক্লিয়াস, কিন্তু এদের কোনো নিউক্লিয়াস নেই। ক্লিয়ার? এবারে লক্ষ্য করো নিউক্লিয়াসের ভেতরে এই যে অংশটা রয়েছে, এই অংশটার নাম হচ্ছে কি না ক্রোমাটিন তন্তু। কি বলছি আমরা? ক্রোমাটিন তন্তু। এদের ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে ডিএনএ আরএনএ, ডিএনএ প্লাস আরএনএ প্লাস প্রোটিন। অর্থাৎ এটাকেই আমরা বলছি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জেনেটিক বস্তু। বোঝা গেল? তাহলে একটা জিনিস মন দিয়ে শোনো, প্রোক্যারিওটিক কোষে কিন্তু কোনো নিউক্লিয়াস কিন্তু নেই, ওই জন্য তার নাম প্রোক্যারিওটিক। কথার অর্থ হচ্ছে কি না ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, সেটা হচ্ছে প্রো বা আদি প্রকৃতির। ক্লিয়ার হয়ে গেল? এবার আমি এটা কেন বলছি, বলার কারণ হচ্ছে ক্রোমোজোমটা কেবলমাত্র গঠিত হবে ইউক্যারিওটিক কোষে। ক্রোমোজোম প্রোক্যারিওটিক কোষে কিন্তু গঠিত হবে না। তাহলে বোঝা গেল? তাহলে আমি যদি বলি, তোমাকে প্রশ্ন করি ক্রোমোজোম কোন ধরনের কোষে তৈরি হবে, তুমি কি বলবে? প্রোক্যারিওটিক হবে না। কেন হবে না একটু পরে আসছি, যখন আমরা ক্রোমোজোমের গঠনে যাব তখন বলবো। এখন প্রশ্ন হচ্ছে, লক্ষ্য করো এই যে ক্রোমোজোমটা কখন গঠিত হবে। আমি তো এখানে একটা নর্মাল সেল এঁকেছি, আমি বলছি ক্রোমাটিন তন্তু, আমি তো ক্রোমোজোম বলিনি। তাহলে ক্রোমোজোমটা কখন তৈরি হবে, এই গঠনটা তুমি কখন দেখতে পাবে? কখন দেখতে পাবে না কোষ বিভাজনের সময়। কখন হবে না কোষ বিভাজনের সময়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে ক্রোমোজোম কখন তৈরি হবে, কোথায় তৈরি হবে, তুমি কি উত্তর দেবে? দেখ, ক্রোমোজোম তৈরি হবে কোষ বিভাজনের সময় এবং ইউক্যারিওটিক কোষে তৈরি হবে। ক্লিয়ার হয়ে গেল? প্রোক্যারিওটিক কোষে কিন্তু আমাদের ক্রোমোজোম তৈরি হবে না। ক্লিয়ার? এইবারে চলে আসি আমরা, তাহলে আমরা প্রোক্যারিওটিক কোষটা মুছে দিলাম, কেন? ক্রোমোজোমের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এখন প্রশ্ন হচ্ছে এই ক্রোমাটিন তন্তুটা স্যার কি? ক্রোমাটিন তন্তুটা কিছুই নয়, ক্রোমাটিন তন্তু হচ্ছে একটা ডিএনএ। ক্রোমাটিন তন্তুটা কি? ডিএনএ। তাহলে আমরা বলতে পারি যে এই যে ক্রোমাটিন তন্তুটা গঠিত হয়েছে কি দিয়ে? ডিএনএ দিয়েই তৈরি হয়েছে। না বোঝাতে পারলাম? তাহলে আমরা ক্রোমাটিন তন্তুটা কি? ক্রোমাটিন তন্তুটা হচ্ছে ডিএনএ। ক্লিয়ার হলো? এইবারে যখন কোষ বিভাজনের সময় আসবে তখন এই ক্রোমাটিন তন্তুটা জট পাকিয়ে যাবে। কি হবে? জট পাকিয়ে যাবে। জট পাকিয়ে গিয়ে কি হবে না জট পাকিয়ে গিয়ে একটা বিশেষ গঠন তৈরি করবে, যাকে আমরা বলছি ক্রোমোজোম। কি বলছি তাকে আমরা? তাহলে ক্রোমোজোমটা কে তৈরি করলো? ডিএনএ। ডিএনএটাই তো ক্রোমোজোম তৈরি করলো। বোঝা গেল? তাহলে আমরা কি বলছি? ডিএনএটা বা ডিএনএ বা ক্রোমাটিন তন্তু বলতেই পারো, কারণ ডিএনএ দিয়ে তৈরি হচ্ছে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু দিয়ে তৈরি হচ্ছে ক্রোমোজোম। ক্লিয়ার হয়ে গেল? ওকে। তো আমরা ক্রোমোজোমের সংজ্ঞায় কি বলবো? আমি তো এরকম লিখলে হবে না। ক্রোমোজোমের সংজ্ঞায় কি লিখবো ভালো করে মন দিয়ে শুনো, তুমি নিজেই বলতে পারবে। যে তুমি বলবে কি ইউক্যারিওটিক কোষের কোষ বিভাজনের সময় ডিএনএ
জট পাকিয়ে যে অংশ গঠন করে তাকেই বলা হচ্ছে ক্রোমোজোম। কিরে বোঝা গেল? আবার বলছি, ইউক্যারিওটিক কোষের কোষ বিভাজনের সময় ডিএনএ বা ক্রোমাটিন তন্তু জট পাকিয়ে যে গঠন তৈরি করে তাকে আমরা কি বলছি? ক্লিয়ার? তবে এখানে আরেকটু মডিফিকেশন করতে হবে। কি করতে হবে লক্ষ্য করো, একটা ডিএনএ এর ব্যাস হচ্ছে 2 ন্যানোমিটার, কত বললাম? আর একটি ক্রোমোজোমের ব্যাস হচ্ছে 1400 ন্যানোমিটার। বোঝা গেল? তাহলে তুমি একটু যোগ করে দাও। কি যোগ করবে না, ইউক্যারিওটিক কোষে কোষ বিভাজনের সময় 2 ন্যানোমিটার ব্যাসযুক্ত ডিএনএ 1400 ন্যানোমিটার যে গঠন তৈরি করে তাকেই আমরা বলছি কি? ক্রোমোজোম। তাহলে আরো পারফেক্ট হয়ে গেল না? বুঝতে পারলাম? তাহলে জাস্ট বলবে 2 ন্যানোমিটার ব্যাসযুক্ত ডিএনএ 1400 ন্যানোমিটার ব্যাসযুক্ত যে অংশ গঠন করে তাকেই আমরা কি বলবো? ক্লিয়ার হয়ে গেল? এই ক্রোমোজোম কথাটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী ওয়ালডেয়ার। কে বললাম? বিজ্ঞানী ওয়ালডেয়ার। এবারে প্রশ্ন হচ্ছে, স্যার জিন কাকে বলা হবে? কি বললাম? জিন। জিন আমরা কাকে বলবো? মন দিয়ে শোনো, লক্ষ্য করো, ডিএনএ হচ্ছে আমাদের বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। তাহলে কারোর যদি কোনো বৈশিষ্ট্য, ধরো হাইট, তার দেহের ত্বকের বর্ণ, তার চুলের কালার কি, তার মনির কালার, এই কালারগুলো সমস্ত বৈশিষ্ট্য, এভরিথিং, একটা মানুষ কেন একটা জীবের সমস্ত বৈশিষ্ট্য কার মধ্যে লুকিয়ে আছে? ডিএনএ এর মধ্যে লুকিয়ে আছে। না বুঝতে পারলাম? এইবারে লক্ষ্য করো, তাহলে ডিএনএ এর মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে। ক্লিয়ার? এবারে ডিএনএ এর মধ্যে অনেকগুলো অংশ, ধরো এই অংশটা, একটি অংশ একটি বৈশিষ্ট্যকে নির্দেশ করে, এই বৈশিষ্ট্যটা আর একটা বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তার মানে ডিএনএ এর মধ্যে কিছু কিছু পোরশন আছে যে পোরশন এক একটা বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তাহলে একটা যদি ডিএনএ ধরি আমি, তার মধ্যে এরকম অনেক পোরশন আছে বা এরকম অনেকগুলো কি রয়েছে, স্থান রয়েছে যারা এক একটা বৈশিষ্ট্যকে নির্দেশ করে। কি বলতে পারলাম? তাহলে এইবারে তোমাকে মনে রাখতে হবে, ডিএনএ এর যে অংশটা একটি বৈশিষ্ট্যকে নির্দেশ করে তাকে আমরা বলবো জিন। কি বলবো? তাহলে আবার বলছি, ডিএনএ এর যে অংশ একটি ক্যারেক্টার বা একটি বৈশিষ্ট্যকে নির্ধারণ করে তাকে আমরা কি বলবো? বোঝা গেল? তাহলে বলো, একটা ডিএনএ এর মধ্যে তাহলে অনেক জিন থাকবে, কি যার ফলে একটা ডিএনএ অনেকগুলো বৈশিষ্ট্যকে নির্দেশ করতে পারবে। কি বুঝতে পারলাম? এবার লক্ষ্য করে চলে এসো। তাহলে তোমাকে যদি বলে জিনের সঙ্গে ডিএনএ এর সঙ্গে ক্রোমোজোমের কি সম্পর্ক আছে, তুমি কি করতে পারবে? অবশ্যই পারবে। কিভাবে পারবে? না তুমি বলবে কি, যে ডিএনএ এর যে অংশ একটি বৈশিষ্ট্যকে নির্ধারণ করে তাকে আমরা জিন বলছি। অর্থাৎ একটি ডিএনএ এর মধ্যে অনেক জিন থাকে, আর ডিএনএ দিয়ে কি তৈরি হয়? ক্রোমোজোম তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি ক্রোমোজোমের মধ্যে কি রয়েছে? ডিএনএ রয়েছে, আর ডিএনএ এর মধ্যে কি রয়েছে? জিন রয়েছে। তাহলে সম্পর্ক বুঝতে পারলাম? তোমাকে এইভাবে তোমাকে সম্পর্কটা ছবি দেওয়া আছে বইতে, তুমি দেখবে কি সুন্দর করে আমরা বলেছি। তাহলে আমরা জানলাম ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোম কখন গঠিত হয়, কোথায় গঠিত হয়, ক্রোমোজোম নামকরণটা প্রথম কে করেছিলেন, আর জিনের সঙ্গে ডিএনএ এর সঙ্গে ক্রোমোজোমের কি সম্পর্ক রয়েছে। এখানে আরেকটা কথা বলে দিই, জিন কথার অর্থ হচ্ছে কি না, যে একটা বৈশিষ্ট্যকে, বংশগত বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। না বোঝা গেল? এইবারে শোনো, জিন কথাটা প্রথম নিয়ে এসেছেন কে? বিজ্ঞানী জোহানসেন। কি বললাম? বিজ্ঞানী জোহানসেন। তো প্রশ্ন করবি তুই যে স্যার এই জিন কথাটা কেন মেন্ডেল ব্যবহার করলেন না? মেন্ডেল কে? না বংশগতিবিদ্যার জনক হচ্ছে মেন্ডেল। এর পরের চ্যাপ্টারে আমরা পড়বো বংশগতিবিদ্যার জনক কি বললাম? মেন্ডেল। মেন্ডেল কিন্তু জিন কথাটা উল্লেখ করেননি। না বুঝতে পারলাম? কি উল্লেখ করেননি? জিন কথাটা উল্লেখ করেননি। কেন করেননি? মন দিয়ে শোনো,
কারণ মেন্ডেল যখন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তিনি অ্যাকচুয়ালি ছিলেন একজন স্ট্যাটিস্টিক্স এর লোক, মানে গণিতের লোক। গণিতে ফ্যাক্টর বলে কথা হয়, মানে কোন ক্যারেক্টারকে বলে ফ্যাক্টর, না বোঝা গেল না? যেটাকে তুমি কোন সংখ্যা দিয়ে উল্লেখ করতে পারো, কিন্তু মানুষের বা কোন একটা জীবের বৈশিষ্ট্যকে তার সংখ্যা দিয়ে উল্লেখ করা যায় না। সেই জন্য পরবর্তীকালে বিজ্ঞানী জোহানসেন ওই ফ্যাক্টরকে পরবর্তীকালে নাম দিলেন জিন। তাহলে যাহাই ফ্যাক্টর তাহাই জিন। মনে থাকবে, পরীক্ষায় অনেকবার প্রশ্ন দিয়েছে, ওই জন্য বললাম এই প্রশ্নটা পরের তুমি চ্যাপ্টার থেকে পড়বে, আগে থেকে জেনে নিলে তাহলে আর সেখানে অসুবিধা হবে না। ক্লিয়ার? তাহলে জিন আর ফ্যাক্টর কি? সেম জিনিস, একই জিনিস। ওকে, এইবারে চলে আসবো আমরা আমাদের ক্রোমোজোম কত রকমের হয়। আমরা এতক্ষণ পর্যন্ত ক্রোমোজোম সম্বন্ধে জানলাম, তাহলে বলতো ক্রোমোজোমের ব্যাস কত? ন্যানোমিটার। ওকে, আচ্ছা, এইবারে চলে আসবো আমরা ক্রোমোজোম কত রকমের হয়। তোমাদের একটু মনে রাখবে, ক্রোমোজোমকে আমি ভাগ করব দু ভাগে। ক ভাগে ভাগ করব? একটাকে বলবো প্রকৃতি অনুযায়ী, আর একটাকে বলবো আমরা গঠন অনুযায়ী। কি বলছি আমরা? গঠন অনুযায়ী এবং প্রকৃতি অনুযায়ী। মন দিয়ে শোনো তো, গঠন অনুযায়ী আর প্রকৃতি অনুযায়ী মানেটা কি? মানে ও কি কাজ করছে তার উপর নির্ভর করে আমি বলছি প্রকৃতি, আর ও কিভাবে গঠিত হয়েছে তার উপর ভিত্তি করে বলছি গঠন। না বোঝা গেল না? ওকে, লক্ষ্য করো, প্রকৃতি অনুযায়ী আমরা দু ভাগে ভাগ করব। একটাকে বলবো আমরা অটোজোম। কি বলবো? অটোজোম। আর একটাকে বলবো আমরা অ্যালোজোম। কি ভাগ করবো? অ্যালোজোম। প্রশ্ন হচ্ছে স্যার অটোজোমটা কি আর অ্যালোজোমটা কি? প্রথমে অ্যালোজোমটা জানো। যে ক্রোমোজোম আমাদের লিঙ্গ নির্ধারণ করে, অর্থাৎ পুরুষ বৈশিষ্ট্য কি মহিলা বৈশিষ্ট্য নির্ধারণ করে, তাকে আমরা কি বলবো? অ্যালোজোম বা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম। মনে থাকবে? তাহলে আমরা যে ক্রোমোজোম কি করে বললাম? লিঙ্গ নির্ধারণ করে, অর্থাৎ পুরুষের বৈশিষ্ট্য বা স্ত্রীর বৈশিষ্ট্য নির্ধারণ করে, তাকে আমরা কি বলছি? অ্যালোজোম বা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম। এইবারে মন দিয়ে শোনো, ওইটার সাপেক্ষে তুমি অটোজোমের সংজ্ঞা দিতে পারবে। লিঙ্গ নির্ধারণ ছাড়া আর সমস্ত বৈশিষ্ট্য যে ক্রোমোজোম নির্ধারণ করে বা যে সকল ক্রোমোজোম নির্ধারণ করে তাদেরকে আমরা কি বলবো? অটোজোম। কি বোঝাতে পারলাম? তাহলে যারা লিঙ্গ নির্ধারণ করে তারা অ্যালোজোম, যারা লিঙ্গ নির্ধারণ বাদে অন্যান্য বৈশিষ্ট্য নির্ধারণ করে তাদেরকে কি বলবো? অটোজোম। না বোঝা গেল? এইবারে আমাদের শরীরে টোটাল 46টা ক্রোমোজোম আছে। কটা আছে? 46টা ক্রোমোজোম। মানে আমাদের ক্ষেত্রে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। তাহলে কটা ক্রোমোজোম বলছি? 46টা বা 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। 23 জোড়া মানে 46টা ক্রোমোজোম। ওকে, এর মধ্যে অটোজোম রয়েছে 22 জোড়া। কি বললাম? মানে 44টা। এ মানে অটোজোম। তাহলে আমরা কি দেখছি? আমাদের অটোজোম কত জোড়া আছে বা কটা আছে? ওকে, এইবারে তাহলে অ্যালোজোম কটা আছে? দুটা। কি বলবো? এক জোড়া বলবো না, কি বলবো? দুটো বলবো। এক জোড়া বলছি না, দুটো বলবো। কেন? মন দিয়ে শোনো, পুরুষের ক্ষেত্রে হচ্ছে XY আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে XX। মহিলাদের ক্ষেত্রে তুমি এক জোড়া বলতে পারো, কিন্তু পুরুষের ক্ষেত্রে এক জোড়া বলতে পারো না, কারণ একটা X আর একটা Y, জোড়ে কিন্তু নেই। বুঝতে পারলে কি বললাম? তাহলে বলো আমাদের অ্যালোজোম কটা রয়েছে? দুটা। পুরুষের ক্ষেত্রে কি কি রয়েছে আর মহিলাদের ক্ষেত্রে কি রয়েছে? ক্লিয়ার? আচ্ছা, অটোজোম কটা রয়েছে? 22 জোড়া বা কটা? 44টা। কি বোঝা গেল? এইবারে চলে আয়, আমাদের ক্ষেত্রে কটা ক্রোমোজোম আছে বললাম? 46টা, মানে 23 জোড়া।
তাই তো? মন দিয়ে শোনো, 23 জোড়া কেন বললাম আমি? না, আমরা 23টা ক্রোমোজোম পেয়েছি বাবার কাছ থেকে, আর 23টা ক্রোমোজোম পেয়েছি মার কাছ থেকে, যার ফলে 23 জোড়া। না, বোঝা গেল না? তাহলে বাবার কাছ থেকে যেটা পেয়েছি, তাহলে 1 থেকে 23 পর্যন্ত, 1 থেকে 23 পর্যন্ত, যদি মানে 1 থেকে 22 পর্যন্ত কমন, 1 থেকে 22 পর্যন্ত কমন, যদি মেয়ে হয় তাহলে সে পেয়েছে এক্স ক্রোমোজোম, আর যদি পুত্র হয় তাহলে সে পেয়েছে ওয়াই ক্রোমোজোম। কি পেয়েছে? ওয়াই ক্রোমোজোম। না, বোঝা গেল না? আর মা হচ্ছে সবার প্রতি সমান, সদয়, সব সদয়, অর্থাৎ সে কিন্তু শুধু কি করছে, 23টা অর্থাৎ 1 থেকে 22টা অটোজোম, আর সবার জন্য সে এক্স ক্রোমোজোমই দিচ্ছে। না, এই জন্য জোড়া কথাটা এসেছে। জোড়া মানে একজনের সঙ্গে আর একজন পরিপূরক। না, বুঝতে পারছো না? এই জন্য জোড়া কথাটা বলছি বারে বারে আমি। মানে আমাদের বাবার কাছ থেকে 23টা, মার কাছ থেকে 23টা, তার মানে মন দিয়ে শোনো, আমি কি বললাম, 1 থেকে 22 নম্বর ক্রোমোজোম, মানে বাবার 1 নম্বর ক্রোমোজোমের সঙ্গে মার 1 নম্বর ক্রোমোজোম মিল আছে, 1 এর সঙ্গে 1, 2 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে 3, এইভাবে জোড় আছে। যদি এখানে জোড়ের মধ্যে একটু যদি ডিস্টারবেন্স চলে আসে, তাহলে কিন্তু তার সন্তান ভুক্তভোগী হবে, বিভিন্ন রোগগুলো হবে। 12 উঠে পড়াবো সেটা। তাহলে মন দিয়ে শোনো, তাহলে বলো তো, মার কাছ থেকে তুমি 1 থেকে 22টা অটোজোম পেয়েছো, সবাই, সে ছেলে হোক বা মেয়ে হোক, সবাই এক্স ক্রোমোজোম পেয়েছে। এই জন্য লিঙ্গ নির্ধারণ ক্ষেত্রে ছেলে হবে না মেয়ে হবে এটা নির্ধারণ করে বাবা, নিশ্চয়ই মা নয়। পরীক্ষা আসবে এটা, তোমার দেবে, হাসি নয়। যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মাকেই দায়ী করা হয়, কিন্তু কতটা যুক্তিযুক্ত ব্যাখ্যা করো। বা লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পিতা ও মাতার মধ্যে কে দায়ী, বাবা দায়ী না মা দায়ী? অবশ্যই বাবা দায়ী। কেন? বাবা তো 2 ধরনের ক্রোমোজোম তৈরি করে না, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই। যে বলেছিলাম পুরুষের ক্ষেত্রে কি রয়েছে, এক্স আর ওয়াই। তাহলে সে কি করছে, একবার এক্স তৈরি করছে, একবার ওয়াই তৈরি করছে। এবারে মা তো অলওয়েজ সবসময় যেন এক্স। এবার এই এক্স এর সঙ্গে এক্স এর মিলন হলে তাহলে সে হচ্ছে কন্যা, আর এক্স এর সঙ্গে ওয়াই মিলন হলে সে হচ্ছে পুত্র। তাহলে দায়ী তো বাবা না, আসল দায়ী হচ্ছে বাবা, মা মোটেও নয়। না, বোঝাতে পারলাম? এটা বোঝাবো, আরো ডিটেলসে বোঝাবো পরে, মানে এর পরের চ্যাপ্টারে বোঝাবো। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে, অটোজোম অ্যালোজোম বোঝা গেছে। এইবারে চলে এসো, গঠন অনুযায়ী আমরা ক্রোমোজোমকে ভাগ করব 4 ভাগে। কত ভাগে ভাগ করব? 4 ভাগে। দেখো, গঠন অনুযায়ী মানে প্রথমে বলবো আমরা মেটাসেন্ট্রিক। কি বলবো? মেটাসেন্ট্রিক। 2 নম্বরে বলবো সাব মেটাসেন্ট্রিক। 3 নম্বরে বলবো অ্যাক্রোসেন্ট্রিক। আর 4 নম্বরে বলবো টেলোসেন্ট্রিক। তাহলে এই যে 4টি আমি বললাম, কি এটা? মন দিয়ে শোনো, মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। সবার সেন্ট্রিক কথাটা কমন কিনা? সেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার। কি বললাম? সেন্ট্রোমিয়ার। দেখো, লক্ষ্য করো, এটা ক্রোমোজোম দেখেছি, ক্রোমোজোমের মাঝখানে গোল অংশটা, এর নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এর নাম কি? সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারটা কোথায় আছে তার উপর নির্ভর করে আমরা ক্রোমোজোমকে ভাগ করছি। হ্যাঁ, সাব মেটাসেন্ট্রিকে মন দিয়ে শোনো, এখানে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একেবারে মাঝখানে আছে। কোথায় আছে? মানে দেখতে কেমন হবে? ভির মতো হবে, তাই না? তাহলে এটা এইরকম বাহু, এটা এইরকম বাহু, দেখছো লক্ষ্য করে? মানে ঠিক সেন্ট্রোমিয়ার কোথায় আছে? ক্রোমোজোমের কোথায়? একেবারে মাঝখানে। সেজন্য তার নাম কি? দেখতে কেমন হবে? ভি, ভির মতো হবে। এবারে সাব মেটাসেন্ট্রিক মানে লক্ষ্য করো, একটা বাহু একটু বড়, একটা বাহু একটু ছোট, এল এর মতো লাগছে, তাই না? সাব মেটাসেন্ট্রিকে এল এর মতো লাগবে, আর অ্যাক্রোসেন্ট্রিকে ধারের দিকে থাকবে। লক্ষ্য করো, অ্যাক্রোসেন্ট্রিকে কোথায় থাকবে? ধারের দিকে থাকবে, একটু থাকবে। এবং তখন দেখতে কেমন লাগবে?
এইরকম জের মতো লাগবে। কার মতো লাগবে? জের মতো লাগবে। আর টেলোসেন্ট্রিকে একেবারে ধারেই আছে, এরপরে আর কেউ নাই, সেন্ট্রোমিয়ারের পরে আর কেউ নাই। কারণ দেখতে লাগছে আইর মতো লাগছে। তাহলে দেখো লক্ষ্য করে, টেলোসেন্ট্রি কেমন দেখতে লাগবে? আই। অ্যাক্রোসেন্ট্রি কেমন লাগবে? জে। সাবমেটাসেন্ট্রি কেমন লাগবে? এল। মেটাসেন্ট্রি কেমন লাগবে? এইবারে বলবি স্যার কখন দেখতে লাগবে এটাকে? কোষ বিভাজনের সময়। আমি সেটা বলে দেবো কখন লাগবে। এখন মনে রাখো যে ভি, এল, জে, আই এরকম হয়, যখন হবে তখন আমি বলে দেবো, ঠিক আছে? তাহলে আমরা ক্রোমোজোমের ভাগগুলো জানলাম। একটাকে বলছি প্রকৃতি অনুযায়ী, একটাকে বলছি গঠন অনুযায়ী। এইবার একটা জিনিস মনে শোনো, তোমাকে ধরো দিয়েছে কি অটোজোমের সঙ্গে অ্যালোজোমের পার্থক্য তুমি লেখো। সংখ্যা বলে একটা কথা উল্লেখ আছে, তুমি কিন্তু সংখ্যা লেখার সঙ্গে সঙ্গে লিখে দিবে না যে এটা হচ্ছে 44টা বা 22 জোড়া, সেটা হচ্ছে 2টা। কি লিখতে হবে তাহলে? লিখতে হবে মানুষের ক্ষেত্রে, কারণ আমার মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 46, কিন্তু অন্য প্রাণীর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা আলাদা। প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা আলাদা, প্রতিটা প্রজাতির ক্ষেত্রে। মনে থাকবে কি বললাম? প্রতিটা প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা আলাদা। সেই জন্য তোমাকে যখন সংখ্যা লিখবে তুমি কি উল্লেখ করবে? মানুষ কথাটা উল্লেখ করবে। হোমো স্যাপিয়েন্স এর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 46। বুঝতে পারলাম? বুঝা গেল? তাহলে আমরা ক্রোমোজোমের ভাগগুলো দেখে নিলাম। এইবারে ক্রোমোজোমের গঠনে যাব, ভৌত গঠনে, তারপরে রাসায়নিক গঠনে। আচ্ছা, ক্রোমোজোমকে তোমাদের বইতে দেখো একটা সুন্দর আমি ছবি দিয়েছি। তোমাদের যদি ক্রোমোজোমের ছবি আঁকতে পড়ে এবং তুমি যদি মনস্থির করো যে আমি ক্রোমোজোমের ছবিই আঁকবো, তাহলে কিন্তু এই ছবিটা আঁকবে। আর আমি সাজেশন করব ক্রোমোজোমের ছবিটা আঁকতে যাবে না, মানে ওই ছবিটা আঁকলে পুরো মার্ক পাওয়ার সম্ভাবনা কম। এইবারে চলে এসো, তাহলে ক্রোমোজোমের আমরা আজকে যেটা পড়বো, ক্রোমোজোমের কি গঠন? ভৌত গঠন। কি পড়বো? ক্রোমোজোমের ভৌত গঠন। এইবারে একটা মন দিয়ে শোনো, তুমি যদি একটা কোষকে মাইক্রোস্কোপে দেখো তাহলে দেখবে কি ক্রোমোজোম নেই। আর যদি তুমি ক্রোমোজোম দেখতে পাও তাহলে বুঝতে হবে ওই কোষটা কি অবস্থায় আছে? বিভাজন অবস্থায় আছে। আমি এখনই বলেছি ক্রোমোজোম কখন তৈরি হয়? বিভাজনের সময়। ওকে, এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি ক্রোমোজোমটাকে কোষ বিভাজনের কোন দশাতে সবচেয়ে ভালো দেখতে পাবো? আমরা যে ছবিগুলো আঁকি এটা কোন দশাতে ছবিগুলো আঁকি আমরা? মনে রাখবে মেটাফেজ ক্রোমোজোম বলা আছে। কি বলা আছে? মেটাফেজ ক্রোমোজোম। তাহলে আমরা ক্রোমোজোমকে সবচেয়ে ভালো দেখতে পাবো কখন? মেটাফেজ দশাতে। ওই জন্য সেই ক্রোমোজোমটার নাম কি? মেটাফেজ ক্রোমোজোম। কি রে, বুঝতে পারলাম? তাহলে কোন দশাতে সবচেয়ে ভালো দেখা যাবে? মেটাফেজ দশাতে। এবারে চলে আয় একটা ক্রোমোজোমের গঠনে চলে আসি। দেখো একটা ক্রোমোজোমের ক্ষেত্রে এটা হচ্ছে তার নরমাল একটা ক্রোমোজোমের গঠন। মন দিয়ে শোন, ওদিকে দেখিস না। এটা ক্রোমোজোম। ক্রোমোজোমের এই যে ব্লু কালারের বর্ডারটা আছে এটাকে বলা হচ্ছে ক্রোমোজোমের আবরণ। কি বলা আছে? ক্রোমোজোমের আবরণ। ক্রোমোজোমের আবরণকে কি বলা হয়? বলা হবে পেলিকল। কি বলা হবে? তাহলে আমি 1 নম্বরে কি লিখলাম? পেলিকল। পেলিকল কি? ক্রোমোজোমের আবরণ। তাহলে ক্রোমোজোমের আবরণকে কি বলা হবে? বুঝাতে পারলাম? তাহলে ক্রোমোজোমের আবরণকে কি বলবো আমরা? পেলিকল। ক্লিয়ার? 2 নম্বরে চলে আসো। 2 নম্বরে লক্ষ্য করো, ক্রোমোজোমের একটা খাঁজ দেখতে পাচ্ছ না? এখানে একটা খাঁজ আছে। এই খাঁজকে বলা হয় মুখ্য খাঁজ। কি বলছি আমরা? মুখ্য খাঁজ। মুখ্য খাঁজকে আমরা বলছি 2 নম্বর পয়েন্ট, মুখ্য খাঁজ। এই মুখ্য খাঁজে কে রয়েছে? লক্ষ্য করো, গোল অংশটা রয়েছে না? এই মুখ্য খাঁজে যে গোল অংশটা রয়েছে, লক্ষ্য কর, মুখ্য খাঁজে যে গোল অংশটা রয়েছে তার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। কি বলবো? তোমাকে যদি প্রশ্ন করে সেন্ট্রোমিয়ার কোথায় আছে, তুমি কি বলবে? ক্রোমোজোমের কোথায় সেন্ট্রোমিয়ার আছে?
মুখ্য খাঁজে আছে। আর তোমাকে যদি বলে মুখ্য খাঁজ কোথায় রয়েছে, সেন্ট্রোমিয়ারে আছে, মনে থাকবে। ওকে, তাহলে আমরা তিনটে পোর্শন জানলাম। এইবারে চলে আয়, সেন্ট্রোমিয়ারের দুপাশে ক্রোমোজোমের যে লম্বা অংশগুলো আছে একে আমরা বলবো বাহু। কি বলবো? বাহু। তাহলে আমরা ক্রোমোজোমের বাহু এটাকেও বলছি আর এটাকেও বলছি বাহু। কি বলবো? বাহু। আর এটাকেও বলছি বাহু। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, না বলতে পারলাম? তাহলে সেন্ট্রোমিয়ারের দুপাশে যে দুটো আছে কি বলছি আমরা? বাহু। ক্লিয়ার? ওকে, এইবারে লক্ষ্য করো, বাহুর যে শেষ প্রান্ত, বাহুর কি বললাম? শেষ প্রান্তকে আমরা কি বলবো? টেলোমিয়ার। কি বলবো? টেলোমিয়ার। তাহলে টেলোমিয়ার 5 নম্বরে কি বলছি আমরা? টেলোমিয়ার। বুঝতে পারলাম? তাহলে আমরা 5 নম্বরে কি দেখলাম? টেলোমিয়ার। ওকে, এইবারে লক্ষ্য করো, কোন সময়ে, ভালো করে শুন, কোন সময়ে ক্রোমোজোমের ক্ষেত্রে আরো দ্বিতীয় একটা খাঁজ দেখা যায় এবং তারপরে একটি গোলাকার স্থিত অংশ থাকতে পারে। তাহলে এই খাঁজ, এটাকে কি বলবো? এই খাঁজটাকে আমরা বলবো গৌণ খাঁজ। কি বলছি আমরা? এটা মুখ্য আর এটাকে বলছি গৌণ খাঁজ। গৌণ খাঁজ 6 নম্বরে। এবার গৌণ খাঁজের পরে যে অংশটা রয়েছে তাকে আমরা বলছি স্যাট ক্রোমোজোম। কি বলবো? স্যাট ক্রোমোজোম বা স্যাটেলাইট ক্রোমোজোম। স্যাট ক্রোমোজোম বা স্যাটেলাইট ক্রোমোজোম। বোঝা গেল? এবারে শোনো, গৌণ খাঁজে লক্ষ্য কর, গৌণ খাঁজে আমরা দেখতে পাবো একটি বেশ গাঢ় রঙের অংশ থাকে। কি থাকবে? এটাকে বলা হচ্ছে নর। কি বলা হচ্ছে? নরের পুরো নাম হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। কি বলবো আমরা? নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। ক্লিয়ার? এখান থেকে কি তৈরি হবে? ভালো করে মন দিয়ে শোনো, এখান থেকে তৈরি হবে নিউক্লিওলাস। কি তৈরি হবে? নিউক্লিওলাস। কি তৈরি হবে? এবারে শোন, নিউক্লিয়াসটা কি? তুমি ধরো এটা একটা কোষ, কোষের মধ্যে একটা নিউক্লিয়াস আছে, ক্রোমাটিন তন্তু আছে, দেখবে না যে একটা নিউক্লিয়াসের মধ্যে ঘন একটা অংশ থাকে যাকে আমরা নিউক্লিয়াস বলি। সেই নিউক্লিয়াস কোথা থেকে তৈরি হচ্ছে? ভালো করে শোন, নর অঞ্চল থেকে। কোথা থেকে? নর অঞ্চল থেকে। কোথা থেকে তৈরি হচ্ছে? বোঝা গেল? কোথা তৈরি হচ্ছে? নর অঞ্চল থেকে। এটা বোঝা গেছে তো এই পর্যন্ত? আচ্ছা, তোকে যদি বলে, তোমাকে প্রশ্ন করে স্যাট ক্রোমোজোম কি, তুমি কি বলবে? ক্রোমোজোমের গৌণ খাঁজের পরে যে গোলাকার অংশটি থাকে তাকে বলা হবে স্যাট ক্রোমোজোম বা স্যাটেলাইট ক্রোমোজোম। কি বোঝা গেল? আচ্ছা, এইবারে চলে আসবো গুরুত্বপূর্ণ অংশে। লক্ষ্য করো, প্রতিটা ক্রোমোজোমের মধ্যে এই যে আমি বলেছিলাম না, ক্রোমাটিন তন্তুগুলো ক্রোমোজোম তৈরি করবে, তারা হচ্ছে এইগুলো। দেখতে পাচ্ছিস তো? তাহলে এইগুলোকে কি বলবো? আমি নাম একটা দেব। দেখো লক্ষ্য করে, এই যে দুটো অংশ আমি আঁকলাম, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কালো কালো দুটো, এই দুটোকে বলা হচ্ছে ক্রোমাটিড। কি বলবো? ক্রোমাটিড। তুমি প্রশ্ন করবে, স্যার ক্রোমাটিড তো বললেন, কিন্তু আমরা তো নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন তন্তু দেখছিলাম, তাই না? তাহলে ক্রোমাটিডটা কি? ভালো করে মন দিয়ে শোনো। এই যে ক্রোমাটিড দেখছি না, প্রতিটা ক্রোমাটিড দুটি করে ক্রোমাটিন তন্তু নিয়ে গঠিত হয়। কটি করে নিয়ে গঠিত হয়? দুটি করে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে ক্রোমাটিড কি, তুমি কি বলবে? তোমাকে যদি বলে ক্রোমাটিডটা কি, না দুটি করে ক্রোমাটিন তন্তু নিয়ে যে অংশ গঠন করে সূত্রাকার, তাকে আমরা বলছি কি? ক্রোমাটিড। আর প্রতিটা ক্রোমোজোমে কটা ক্রোমাটিড থাকে? দুটি ক্রোমাটিড থাকে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে
যে একটি ক্রোমোজোমে কটা ক্রোমাটিন আছে? ক্রোমাটিন 4টা। কেন? আরে দুটি ক্রোমাটিন নিয়ে একটি ক্রোমাটিড, আর দুটি ক্রোমাটিড নিয়ে একটি ক্রোমোজোম। তাহলে তুমি পিছিয়ে আছো। একটি ক্রোমোজোম মানে দুটি ক্রোমাটিড, আর একটি ক্রোমাটিড মানে একটি ক্রোমাটিড মানে দুটি ক্রোমাটিন, মানে দুটি ক্রোমাটিড মানে 4টি ক্রোমাটিন। 4টি কি হবে না, বোঝা গেল না? তুমি দেখো এটা তোমার ক্রোমোজোম, তাহলে ক্রোমাটিন দুটো, এ পাশে ক্রোমাটিন দুটো, তাহলে কটা হলো? আর দুটো ক্রোমাটিন নিয়ে কি তৈরি হয়েছে? একটা ক্রোমাটিড। তাহলে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, আর দুটো ক্রোমাটিড নিয়ে কি তৈরি হয়েছে? একটি ক্রোমোজোম। ক্লিয়ার? এবারে চলে আসো আর একটা জিনিস বলাবো যেটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা সেন্ট্রোমিয়ার, দেখতে পাচ্ছিস? এটা তো সেন্ট্রোমিয়ার। এটা লক্ষ্য কর, সেন্ট্রোমিয়ারের দুপাশে দুটি প্লেটের মতো প্রোটিন নির্মিত গঠন থাকে। কার মতো? প্লেটের মতো। কি দিয়ে গঠিত হয়েছে? প্রোটিন দিয়ে গঠিত হয়েছে। কি রয়েছে? প্লেট রয়েছে। এদেরকে বলা হবে কাইনেটেকর। কি বলবো আমরা? কি বলবো আমরা? তাহলে কাইনেটেকর কার সঙ্গে যুক্ত থাকবে? কাইনেটেকর। এইবারে চলে এসো, আমি একবারে প্রথম থেকে বলছি, আমার সঙ্গে তোমরা ঢালিয়ে নাও। বলে বলো একবারে 1 নম্বর কি পেলিকল। তাহলে ক্রোমোজোমের আবরণকে কি বলছি? ক্লিয়ার? এইবারে চলে আসবো আমরা 2 নম্বরে। তাহলে ক্রোমোজোমের যে অংশে সেন্ট্রোমিয়ার আছে তাকে কি বলছি? ক্লিয়ার? 3 নম্বরে বলছি কি? তাহলে মুখ্য খাঁজে কে থাকবে? সেন্ট্রোমিয়ার আছে। সেন্ট্রোমিয়ারের সঙ্গে কে যুক্ত আছে? কাইনেটেকর। কে যুক্ত আছে? কাইনেটেকর কি দিয়ে গঠিত হয়েছে? প্রোটিন দিয়ে গঠিত হয়েছে। দেখতে কেমন? চাকতির মতো, না বোঝাতে পারলাম? এবারে কটি কাইনেটেকর আছে? দুপাশে দুটি কাইনেটেকর থাকবে। ক্লিয়ার হয়ে গেল? 3 নম্বর শেষ। 4 নম্বর কোথায়? বাহু। তাহলে বলতে পারি সেন্ট্রোমিয়ারের দুপাশে যে লম্বা অংশ আছে তার নাম কি? বাহু। তাহলে 4 নম্বর শেষ। বাহুর শেষ প্রান্তকে কি বলছি? টেলোমিয়ার। 5 নম্বরে আমরা বাহুর শেষ প্রান্ত কি বলেছি? এই টেলোমিয়ারের কাজ কিন্তু মন দিয়ে শোনো। টেলোমিয়ার দুটি ক্রোমোজোমকে জুড়ে দিতে বাধা দেয়। দুটি ক্রোমোজোম কখনোই জুড়ে যাবে না। কে বাধা দেবে? টেলোমিয়ার। বুঝতে পারলি? এই টেলোমিয়ার অংশে যে উৎসেচক থাকে তার নাম হচ্ছে টেলোমারেজ। কি বললাম? মন দিয়ে শুনবি। কোন সেল যদি ক্যান্সারাস হয়ে যায় তাহলে টেলোমারেজ কিন্তু বেড়ে যায়। তাহলে আমরা উল্টো ভাবে বলতে পারি টেলোমারেজ বেড়ে গেছে মানে সেটা ক্যান্সারের পরিণত হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। কি রে, বুঝতে পারলাম? এইবারে চলে আসবো 5 নম্বরে। এবারে 6 নম্বরে কি দিয়েছি? গৌণ খাঁজ। ক্রোমোজোমের মুখ্য খাঁজ বাদে আর যে খাঁজ থাকে তাই কি বলবো? গৌণ খাঁজে কে থাকে? এনও আর নর। পুরো নাম হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। বইতে আমি লিখে দিয়েছি, তুমি দেখে নেবে। এবারে নর থেকে কি গঠিত হয়? নিউক্লিওলাস। কি গঠিত হয়? মনে থাকবে কি গঠিত হয়? তোরা একবারে ভুলেও বলবি না নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস থাকে। তুমি কি বলবে? নিউক্লিওলাস। এইবারে বলো তো গৌণ খাঁজের পরে কে রয়েছে? স্যাক বা স্যাটেলাইট ক্রোমোজোম রয়েছে। তাহলে আমরা 7 নম্বর পর্যন্ত জেনে নিলাম। এবারে 8 নম্বরে কে রয়েছে? ক্রোমাটিড। কে রয়েছে? তাহলে একটি ক্রোমোজোমে কটা ক্রোমাটিড আছে? দুটি ক্রোমাটিড আছে। আর প্রতিটি ক্রোমাটিড কটি ক্রোমাটিন দিয়ে গঠিত হবে? দুটি করে ক্রোমাটিন তন্তু দিয়ে গঠিত হবে। বোঝা গেল? তাহলে আমরা ক্রোমোজোমের ভৌত গঠনটা জানতে পারলাম। কি গঠন বললাম? বোঝা গেল? আচ্ছা, আমি বলবো নর থেকে কি গঠিত হয়? নিউক্লিওলাস গঠিত হয়। নর কোথায় রয়েছে? ক্রোমোজোমের গৌণ খাঁজে, তাই তো? এবার তোমাকে যদি বলে স্যাট বা স্যাটেলাইট ক্রোমোজোম কি, তুমি কি বলবে? ক্রোমোজোমের গৌণ খাঁজের পরে যে স্ফীত বা গোলাকার অংশটি থাকে তাকে আমরা কি বলবো? মনে থাকবে? আচ্ছা, তোমরা প্রত্যেকে এবারে একটু বই দেখে নাও।